আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ফাঁদ পেতে ইসরায়েলি সেনা ভর্তি বিল্ডিং উড়িয়ে দিল হামাস। পেজারের পর এবার লেবানন জুড়ে শত শত ওয়াকি টকিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে 14, আহত 450। এবার ইসরায়েলের রাজধানী তেল আবিব ছেড়ে পালাতে শুরু করেছে বাসিন্দারা। ভোটের আগে ভোল পাল্টাচ্ছেন কমলা, বললেন ইসরায়েলের দখলদারিত্ব চায় না, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান। পেজার বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন এরদোগান। বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মন্তব্যে লুকাশেঙ্কো। যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, কিন্তু পুতিন জেলেনস্কি অনড়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজা সিটিতে তাদের চালানো অভিযানে 12 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এসব সেনা একটি ভবনের ভেতর ছিলেন, তখন তাদের লক্ষ্য করে হামলা চালান হামাসের বীর যোদ্ধারা। এই ব্যাপারে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড বলেছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে। 12 ইসরায়েলি সেনাকে হত্যার ব্যাপারে আল কাসাম ব্রিগেডস আরও বলেছে, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে পারে ইসরায়েলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়। এছাড়া ইয়াসিন 105 রকেট দিয়ে দখলদার ইসরায়েলিদের মার্কাভা 4 ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হামাস। গাজা সিটিতে কয়েকদিন ধরে আবারও হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সেনারা। এই অঞ্চল থেকে হামাসের যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে ইসরায়েল। তা সত্ত্বেও তাদের আবারও এখানে ফিরে আসতে হয়েছে। দীর্ঘদিন এই যুদ্ধে এখন পর্যন্ত 41,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপরদিকে 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 600-র বেশি ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া হামাসের হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেক সেনা। সূত্র আল জাজিরা। পেজারের পর এবার লেবানন জুড়ে শত শত ওয়াকি টকিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে 14, আহত 450। বিভিন্ন জায়গায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকি টকিতে সিরিজ বিস্ফোরণ হয়। এতে 450 জনের বেশি মানুষ আহত হয়েছেন, অপরদিকে প্রাণ হারিয়েছেন 14 জন। মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। এই ঘটনায় প্রাণ হারান কমপক্ষে 12 জন, আহত হন প্রায় 3000 মানুষ। পেজার বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ওয়াকি টকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াকি টকিতে বিস্ফোরণের পর লেবাননে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ ভয়ে এখন হাতের মোবাইল ফোনও ব্যবহার করছেন না। পেজার বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রায় 5 মাস আগে লেবাননে আসা এসব পেজারে বিস্ফোরণ স্থাপন করে দিয়েছিল মোসাদ। ধারণা করা হচ্ছে ওয়াকি টকিতে একই কায়দায় বিস্ফোরক ভরে দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল নিহত ব্যক্তিদের জানাজার নামাজের জন্য জড়ো হয়েছেন অনেকে। ঠিক তখনই বিরাট বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে। বিবিসি জানিয়েছে, আজ নতুন করে ওয়াকি টকিতে বিস্ফোরণ ঘটেছে। এটি হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা। এই মুহূর্তে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ইসরায়েল লেবাননে বড় ধরনের কোনো হামলা চালাতে পারে কিনা এমন শঙ্কাও তৈরি হয়েছে, যদিও এই ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। নতুন করে বিস্ফোরণে আরও মানুষ আহত ও নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। সূত্র বিবিসি। ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্য এই যুদ্ধের ক্ষয়ক্ষতি অনেক ইহুদি ইসরায়েলিকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। ইসরায়েলি গণমাধ্যম দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদন উদ্ধৃত করে বলেছে, গত অক্টোবরের পর থেকে 12,000-এরও বেশি বাসিন্দা তেল আবিব ত্যাগ করেছে এবং জুনের মধ্যে ফিরে আসেনি। ইসরায়েলি বাসিন্দা ইম্বাল গ্রিনের মতো যারা চিরতরে ইসরায়েল ছাড়ার কারণ হিসেবে তাদের দেশের নড়বড়ে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে উল্লেখ করেছেন,
তারা বিশ্বাস করেন ইসরায়েলি সরকার তাদের ভবিষ্যতের সংঘাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ করছে না বা করবে না। তারা উদ্বিগ্ন যে গাজার যুদ্ধ ইসরায়েলের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে পারে, কারণ রাজধানী তেল আবিব গাজা উপত্যকা থেকে মাত্র 40 মাইল দূরে অবস্থিত। ইম্বাল বলেন, নিজের মঙ্গলের জন্য ইসরায়েল ছেড়ে যাওয়া তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। জীবনযাপন করতে সক্ষম হবে, কিন্তু ইসরায়েলি বলেছেন যে তারা ইসরায়েল ত্যাগ করতে চান, কারণ তাদের সরকার গাজার যুদ্ধ যেভাবে পরিচালনা করছে তা নিয়ে তারা হতাশ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল থেকে অপহৃত জিম্মিদের পরিবার এবং অন্যান্যরা সহ হাজার হাজার ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মে মাসে প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক উপস্থিত শান্তি চুক্তি গ্রহণ করতে চাপ তৈরি করার লক্ষ্যে প্রতিবাদ অব্যাহত রেখেছে। সূত্র এনপিআর। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। আর যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি এই উপত্যকাটিকে ফের ইসরায়েলের দখলদারিত্ব চালানো উচিত হবে না বলেও মনে করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন কমলা। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান। কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান প্রভাব বিস্তারের সুযোগ না পায়। একই দিন আফ্রিকান আমেরিকান সাংবাদিক, শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যম পেশাজীবীদের সংগঠন এনএবিজের 3 সাংবাদিক গাজা যুদ্ধের বিষয়ে কমলাকে প্রশ্ন করেন। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা খুব ভালো করে জানি এই অঞ্চলের সবার সর্বোত্তম স্বার্থের জন্য ওই চুক্তি হওয়া দরকার। লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরণে হতাহতের ঘটনায় মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেছেন, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে ফোন আলাপে এরদোগান এ কথা বলেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে ফোন আলাপের বিষয়টি জানিয়েছে। ফোন আলাপে পেজার হামলায় এরদোগান দুঃখ প্রকাশ করেছেন এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এরদোগান আরও বলেন, এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলের প্রচেষ্টা অত্যন্ত বিপজ্জনক এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। দেশটির প্রতিরোধ যোদ্ধারা বুঝে উঠতে পারেননি ঠিক কি হয়েছে। হামলার পরপরই আরবি ভাষার কিছু সংবাদ মাধ্যম এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, তার দেশে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বেলারুশের রাজধানী মিনস্কে মঙ্গলবার এক ফোরামে বক্তৃতাকালে লুকাশেঙ্কো বলেন, আমি আমাদের প্রতিপক্ষ, আমাদের প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বুঝতে পারছেন না তাদের সতর্ক করতে চাই, এটা করবেন না। বেলারুশের ওপর হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তিনি আরও বলেন, আমি ইতিমধ্যেই বলেছি যে বেলারুশিয়ান শান্তিপূর্ণতাকে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয়। আমি যখন এটি বলি তখন আপনি মনে করবেন না যে আপনি ভুলভাল বকছে বা অতিরঞ্জিত করছে, না তা নয়। এই বিষয়ে আমাদের কাছে উত্তর দেওয়ার মতো কিছুই আছে যা আগে কখনো হয়নি। বেলারুশের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, আমাদের মাটিতে কোনো যুদ্ধ যেন না হয় তা নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করব। আমাদের দিকে এগিয়ে আসার আগে মাথায় রাখবেন যে প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রয়োজনীয় সবকিছুই আমাদের কাছে রয়েছে। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বেলারুশ জড়িত বলে অভিযোগ রয়েছে। গত সপ্তাহে বেলারুশিয়ান কর্তৃপক্ষ সীমান্তে ইউক্রেনীয় সেনা বৃদ্ধির অভিযোগ করেছে। এছাড়া সীমান্তে পোল্যান্ডের সামরিক তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র আনাদোলু। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বান বাড়ালেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের শর্তে অটল রয়েছেন।
কেউই ছাড় দিতে রাজি নন। এরই মধ্যে ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়াকে চমকে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে কিয়েভ, যা পেলে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে। রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারই এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য। জেলেনস্কি চান রাশিয়ার 2014 সালে দখল করা ক্রিমিয়া সহ সব অঞ্চল ফেরত। অপরদিকে পুতিনের দাবি ইউক্রেনের দোনেস্ক, লুহান্স্ক, জাপোরজিয়া ও খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত। তিনি ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তিরও তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া ইউক্রেনের সামরিক শক্তির ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবি করেছেন পুতিন। যুদ্ধের দ্বিতীয় বছরে পা রাখলেও উভয় নেতা নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেননি। রাশিয়া দোনেস্ক অগ্রসর হচ্ছে, যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের সাম্প্রতিক কুরস্ক অভিযান মস্কোকে হতবাক করেছে। রুশ বাহিনী পুরো বছর দোনেস্কের মতো এলাকা দখল করতে না পারলেও ইউক্রেন মাত্র এক মাসে কুরস্কের 500 বর্গ মাইল এলাকা দখল করেছে। ইউক্রেন এখন ATACMS এবং স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির অপেক্ষায়। তবে পুতিন স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, এই অনুমতি দেওয়া মানে ওয়াশিংটন ও লন্ডন সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে, যার ফলাফল হবে ভয়াবহ। ইউক্রেনীয়দের দুর্দশার কথা মাথায় রেখে অনেকেই ভাবছেন এই যুদ্ধের শান্তির আলো দেখতে কতটা সময় লাগবে। ইউক্রেনের প্রায় 1 কোটি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশটির সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন সেনা প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক $6,100 সহায়তা পুনরায় শক্তি যোগাচ্ছে। তবে ইউক্রেনের বড় সমস্যা হলো কৌশলগত দিক থেকে যুদ্ধ পরিচালনায় সক্ষমতার অভাব। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। এর মধ্যেও জেলেনস্কি দৃঢ় অবস্থান নিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ভয়াবহতা এড়াতে ক্ষেপণাস্ত্রের অনুমতি দিচ্ছে না। কিন্তু এখন ইউক্রেনের পরাজয়ের শঙ্কার চেয়ে যুদ্ধ বাড়িয়ে দেওয়ার ভয় বেশি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফাঁদ পেতে ইসরায়েলি সেনা ভর্তি বিল্ডিং উড়িয়ে দিল হামাস। পেজারের পর এবার লেবানন জুড়ে শত শত ওয়াকি টকিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে 14, আহত 450। এবার ইসরায়েলের রাজধানী তেল আবিব ছেড়ে পালাতে শুরু করেছে বাসিন্দারা। ভোটের আগে ভোল পাল্টাচ্ছেন কমলা, বললেন ইসরায়েলের দখলদারিত্ব চায় না, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান। পেজার বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন এরদোগান। বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মন্তব্যে লুকাশেঙ্কো। যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, কিন্তু পুতিন জেলেনস্কি অনড়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।